5th সেঞ্চুরি বিসিতে চীনে একজন প্রভাবশালী রাজা ছিলেন যার নাম ফুশাই। তার সবথেকে বড় শত্রু কোচেনকে হারিয়ে তার রাজ্য নিজের করে নেন এবং তাকে তার ঘোড়া দেখাশোনার কাজে নিযুক্ত করেন। কিছু বছর পর কোচেনকে সে ছেড়ে দেয় আর তার রাজ্যও তাকে পুনরায় দিয়ে দেয়, কিন্তু একটি শর্তের উপর ভিত্তি করে। শর্তটা ছিল কোচেন ফুশাইকে প্রতি বছর খাজনা দেবে, আর সেই খাজনাতে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ এবং উপহার থাকবে। তো এই খাজনা দেওয়া নেওয়ার কাজটি বহু বছর ধরে চলতে থাকে, যাতে করে ফুশাই আরো অনেক ধনী হয়ে উঠতে থাকে। এরপর এক বছর খাজনা স্বরূপ কোচেন ফুশাইকে একটি স্পেশাল গিফট পাঠায়। সেই স্পেশাল গিফট ছিল দুটি অনেক সুন্দরী নারী। ফুশাই এটা দেখে অনেক খুশি হয় আর সে এই গিফট অ্যাকসেপ্ট করে। কিছুদিন পর দুটি মেয়ে ফুশাইয়ের প্যালেসে পৌঁছায়। ফুশাইয়ের মন তাদের অপূর্ব সুন্দর চেহারা, সুগন্ধ এবং অলংকার দেখে বিমোহিত হয়ে পড়ে। তো ওই দুজন মেয়ের মাঝে একটি মেয়ে বেশ আলাদা ছিল, যার নাম ছিল সাইশি। তার চুলগুলো অনেক লম্বা এবং ঘন ছিল, চোখ দুটোতে কৌতূহল ভরা এক অপূর্ব তেজ ছিল, আর সে ছিল অসম্ভব কনফিডেন্সের অধিকারী, যা দেখে ফুশাই তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। ওই সময়ের রাজার মহলে যতগুলো মেয়ে ছিল তারা কেউ কখনো রাজার চোখের দিকে তাকানোর সাহস করত না, কিন্তু এই নতুন মেয়েটি রাজার চোখে চোখ রেখে তাকায় এবং কোনো লজ্জা বা বিব্রত ভাব ছাড়াই তাকে স্মাইল পাস করে। রাজা ফুশাইয়ের কাছে এটা একদমই নতুন এক্সপিরিয়েন্স ছিল। সে সাইশিয়ের প্রতি আরো বেশি আকর্ষণ বোধ করে এবং তার জন্য একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করে, যেখানে সাইশি তাকে নেচে গিয়ে এন্টারটেইন করে, আর তার গান শুনে রাজা আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর থেকে রাজা সবসময় ওই মেয়েটার ভাবনাতেই মশগুল থাকতে শুরু করে। তারা যখন একত্রে সাক্ষাৎ করত তখন মেয়েটি রাজাকে পলিটিক্স এবং লিটারেচারের ওপর বিভিন্ন বিষয়ে তার ধারণা প্রদান করত, আর তার কথাগুলো এতটাই শার্প এবং ইন্টেলিজেন্ট ছিল যে রাজা তার কথায় প্রায়ই সারপ্রাইজ হতেন, যার দরুন ধীরে ধীরে রাজা ওই মেয়েটিকে তার কাউন্সিল মিটিংয়েও নিয়ে আসতে শুরু করে এবং তার থেকে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যাপারেও পরামর্শ নিতে শুরু করে। একদিন মেয়েটি রাজাকে বলে, আপনাকে আপনার মন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলার কোনো প্রয়োজন নেই, আপনার মন্ত্রীর থেকে আপনি নিজেই অনেক বেশি বুদ্ধিমান। এই কথা ফুশাইয়ের কনফিডেন্স আরো বাড়িয়ে দেয়, কিন্তু রাজার ফোকাস তার রাজ্য এবং দায়িত্বের উপর থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে এবং সাইশি ধীরে ধীরে রাজার ব্রেনের উপর সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে আসতে সক্ষম হয়। যখনই সাইশিয়ের কোনো ইচ্ছে পূরণ হতো না তখনই সে কাঁদতে শুরু করত, আর এটা দেখে ফুশাইয়ের মনও নরম হয়ে যেত। একদিন মেয়েটি তাকে বলে রাজার রাজদরবারের সামনে তার জন্য একটি প্যালেস বানিয়ে দেওয়ার জন্য। রাজাও রাজি হয়ে যায়। অসম্ভব চাকচিক্যের মাধ্যমে প্যালেস তৈরি করে, যেখানে শাহী পাথর এবং আর্টিফিশিয়াল লেক সহ এমন সব জিনিস তৈরি করা হয় যা রাজার নিজের প্যালেসের মাঝেও নেই। এরপর থেকে ফুশাই তার বেশি থেকে বেশি সময় নতুন প্যালেসে মেয়েটির সাথে কাটাতে শুরু করে এবং তার রাজ্যের গুরুদায়িত্ব থেকে ধীরে ধীরে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাজা মেয়েটির চুল আঁচড়ে দিত, একসাথে পাখি ওড়াত, সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখত। এভাবেই একের পর এক দিন পার করতে থাকে। এর মাঝে মাঝে তার মন্ত্রী তার কাছে আসতো রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে কথা বলার জন্য, কিন্তু রাজা কোনোভাবে সেই কাজগুলো শেষ করে আবারও মেয়েটির মাঝে বিলীন হয়ে যেত। এমনই একদিন খবর আসে কোচেন তার পুরো রাজ্য ঘিরে ফেলেছে। হঠাৎ আকস্মিক আক্রমণে ফুশাইয়ের কিছুই করার নেই। সে প্রস্তুতির জন্য কোনো সময় পায়নি এবং তার সৈন্যবাহিনীও প্রস্তুত নয়। ফুশাই তার ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গেছে। সে ভাবে, আমি কত বড় অপদার্থ যে এই সংকটময় মুহূর্তেও আমি নিজের প্যালেসের ভেতরে পর্যন্ত নেই। আমি একটি মেয়ের সাথে রং তামাশায় ব্যস্ত। সে জানত কোচেন এবার তার সাথে কি করতে চলেছে, তাই সে গ্রেপ্তার না হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুঃখের বিষয়, সে মৃত্যুর পূর্বেও জানতে পারেনি ওই মেয়েটিকে কোচেন তাকে ধ্বংস করার জন্যই পাঠিয়েছিলেন। আর এই বিষয়ে গ্রেট রাইটার রবার্ট গ্রিন তার বই দ্য আর্ট অফ সিডাকশনে বলেন, যদি কারো সাথে আপনার জিততে হয় তবে তাকে আইসোলেট করতে হবে। যখন কাউকে আপনি তার দুনিয়া থেকে পুরোপুরিভাবে আলাদা করে দেবেন তখন তার ব্রেইনের সাথে খেলা অনেক সহজ একটি কাজ, যেটা এই ক্ষেত্রে ফুশাইয়ের সাথে ঘটেছিল। এর জন্যই হয়তো ফ্রান্সিস বেকেন বলেছিলেন, প্রেম করা এবং জ্ঞানী হওয়া একসাথে সম্ভব নয়। মানুষ প্রেমে পড়লে সে যত মহান ব্যক্তি হোক না কেন, যতই জ্ঞানী ব্যক্তি হোক না কেন, চাঁদতারা নিয়ে এসে প্রেমিকার হাতে দেওয়ার ইচ্ছেটা তার মনেও আসে। তাই সত্যিকারের পুরুষ প্রেমের পেছনে নয়, ক্যারিয়ারের পেছনে ছোটে, টাকার পেছনে ছোটে, সাফল্যের পেছনে ছোটে, কারণ সে জানে একজন নারীর সৌন্দর্য থাকলে তাকে যে কোনো ছেলে পছন্দ করবে, কিন্তু একজন ছেলের টাকা না থাকলে তাকে কোনো মেয়েই পছন্দ করবে না। একটি মেয়ে যদি তার ক্যারিয়ারে সফল হয় তবে সে কখনোই একটি বেকার ছেলেকে বিয়ে করবে না, সে তার থেকে সফল ব্যক্তিকে বেছে নেবে। কিন্তু একটি ছেলে যদি জীবনে সফল হয় তবে কোনো চিন্তাভাবনা ছাড়াই একটি বেকার মেয়েকে বিয়ে করে নেয়। এটাই ছেলে আর মেয়ের পার্থক্য। তাই একজন পুরুষ হতে হলে আপনাকে প্রেমের পেছনে নয়, টাকার পেছনে ছুটতে হবে। কথায় বলে না, প্রজাপতির পেছনে
পেছনে না ছুটে বাগান বানাও। হাজারো প্রজাপতি তোমার পেছনে ছুটবে, তাই কারো পেছনে ছুটে সময় নষ্ট না করে নিজেকে ডিজার্ভিং বানাও, যেন সবাই তোমার পেছনে ছোটে। আর নিজেকে এতটাই বেটার বানাও যেন কেউ তোমাকে ছেড়ে যাওয়ার পূর্বে 10 বার ভাবে। আর যদি সে ছেড়েও যায়, তবে তার থেকেও ভালো কেউ যেন তোমার লাইফে আসার জন্য প্রস্তুত থাকে। তো ভাইজান, রেডি হয়ে যাও। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে যা তোমাকে একটি উইক বয় থেকে রিয়েল ম্যানে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম করে দেবে। তো প্রস্তুত হয়ে যাও সাকসেস সেশনের আজকের সেশনে। জীবন বদলাতে চলেছে। পয়েন্ট নাম্বার 1, নো হাউ টু সাফার। বয় থেকে ম্যান হতে গেলে প্রথমে যে কাজটা তোমায় করতে হবে সেটা হলো কষ্ট সহ্য করা শিখতে হবে, সেটাও কোনো প্রকারের রিয়াকশন ছাড়া। কাকতারুয়া উপন্যাসটা যদি পড়ে থাকো তবে তোমার মনে পড়বে বাপমা মরা বুধা যখন পোড়া শুকনো মরিচ ডলে ডলে পান্তা ভাত খাচ্ছিল, তখন তার আশ্রয়দাতা চাচি কতই না কথা শোনাচ্ছিল। সে কাজ করে না, রোজগার করে না বলে চাচির এই নিচুমানের কথাগুলো শুনে বুধার চোখ মরিচ ডলা পান্তা ভাতের মতোই লাল হয়ে উঠেছিল। কিন্তু সে একটা কথাও বলেনি, সে শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আর উপন্যাস শেষে কি ঘটে? পাকিস্তানি মিলিটারি বাংকারে সে একাই বোমা ফেলে আসে এবং সবাইকে উড়িয়ে দেয়। দেখো, আমরা চাই বা না চাই, অ্যাজ দ্য ম্যান প্রত্যেকের জীবনেই বিভিন্ন ধরনের সমস্যা আসবেই। কখনো কখনো আমাদের নিজেদের সমস্যাগুলোর সাথে তো ডিল করতেই হয়, সেই সাথে তাদের সাফারিংটাকে ওঠাতে হয় যারা আমাদের উপর নির্ভরশীল। কেননা রিয়ালিটি এটাই। সোশ্যাল মিডিয়াতে যতই মানুষ বলুক ইটস ওকে টু বি উইক, শেয়ার ইউর সাফারিংস, ম্যানকে ওপেন আপ করা উচিত, তার কষ্টগুলোকে শেয়ার করা উচিত। কিন্তু এগুলো আসলে একটা ট্র্যাপ। Men can cry. It's okay to be weak. বাস্তবে যেটা ঘটে, কেউ পুরুষের প্রবলেমগুলোকে বুঝতে বা শুনতেই চায় না। আর যদিও সে সমস্যার কথাগুলো কাউকে বলে, তবে সে উপদেশ দেয়, কি মেয়েদের মতো কথা বলছিস, পুরুষ হ বেটা, পুরুষ। কান্না করে সিম্প্যাথি পাওয়া কিংবা মানুষের দয়া পাওয়ার আশা করা, এই লাক্সারিটা কেবলমাত্র ওয়েম্যান এবং চাইল্ডদের। ইভেন তুমি টাইটানিক মুভিতেও দেখেছো, প্রথমে নারী তারপর বাচ্চাদেরকে বোটে করে নিরাপত্তা দেওয়া হয়েছিল। আর আজকেও এটাই করা হয়, প্রথমে বাচ্চা এবং তারপর ফিমেলদের এই সোসাইটি দয়া এবং সাহায্য করে, আর পুরুষকে তার কষ্টের সাথেই বেঁচে থাকতে হয়। আর সত্য তো এটাই, যখন কোনো পুরুষের ডাউনফল আসে তখন তাকে অন্য পুরুষরাও ইজ্জত করা বন্ধ করে দেয়, আর ওয়েম্যান তার প্রতি অ্যাট্রাকশন লুজ করতে থাকে। এখন এর মানে এই নয় যে পুরুষকে কখনোই কান্না করা উচিত নয়। সি, অ্যাট দি এন্ড আমরা সবাই হিউম্যান। কিছু মোমেন্ট জেনুইনলি এমন হয় যেখানে কান্না করাটা ন্যাচারাল, কিন্তু একলা ভাবে অথবা নিজের সব থেকে কাছের বন্ধুর সামনে। কিন্তু জীবনে কান্না করে কখনো প্রবলেম সলভ করা যায় না। তাই একজন পুরুষের সময় থাকতেই নিজের ভেতরে পেইন এবং সাফারিং সহ্য করার ক্ষমতাকে বিল্ড করা উচিত। কেননা যখন সামনে কোনো প্রবলেম আসে তখন বয় ভেঙে পড়ে, আর একজন মেল নিজের ভেতরের ওয়ারিয়ারকে জাগিয়ে তোলে। এই মুহূর্তে তুমি তোমার স্ক্রিনে যা দেখছো তার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা অনেক কাজে আসবে। ডায়মন্ডস আর অনলি ফর্মড আন্ডার ইন্টেন্স প্রেশার, দিস পেইন ইজ হোয়াট বিল্ড দ্য ক্যারেক্টার অফ আ স্ট্রং ম্যান। অর্থাৎ হীরা তখনই তৈরি হয় যখন তার উপর এক্সট্রিম প্রেশার দেওয়া হয়, আর এই কষ্টটাই একটি বয়ের ক্যারেক্টারকে স্ট্রং মেলে বদলে দেয়। পয়েন্ট নাম্বার 2, পারফেক্ট বডি শেপ। এই ফটোটা দেখো আর বলো এটা কি বয় না ম্যান। ওকে, এবার এই ফটোটি দেখো, এটা কি উইক বয় না স্ট্রং মেল? এখানে তোমাদের মাঝে বেশিরভাগ মানুষই হয়তো প্রথম জনকে উইক বয় আর দ্বিতীয় জনকে স্ট্রং মেল বলবে, যেখানে দুজনের বয়সই 18+ আর দুজনই মেল। দেখো, আমাদের মাইন্ড এমনভাবে প্রোগ্রাম করা, যার মাসেল আছে, বডি আছে, হাইট ওয়েট ভালো, তাকে আমরা স্ট্রং মেল হিসেবে ধরি। অন্যদিকে চিকন বা মোটা ব্যক্তিদের আমরা উইক বয় বলে বিবেচিত করি। সোলো লেভেলিং এর মাঝে জিনু ও সনের বলা সেই কথাটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। তুমি যতই ভালো মনের অধিকারী হও, যতই দয়াবান হও, যতই ইমানদার হও, যখন তুমি শক্তিশালী কারো মুখোমুখি হবে তখন এগুলোর কোনোটাই তোমার কাজে আসবে না, তুমি হেরে যাবে। এর জন্যই আমি নিজেকে শক্তিশালী করতে এখানে এসেছি। I'm weak so no one believes in me. I hate how worthless I am. I want strength! Overwhelming power brings people to their knees. The strong go into every situation with an advantage, while the weak quiver in fear or stand around helplessly. The weak get looked down on. Doesn't matter how smart, creative, or kind they are, the weak always lose. I always lose. My kindness never saved me. No, what I need now is true strength, and I am not gonna give up until I get it! Just watch
me! তুমি এর সাথে দ্বিমত পোষণ করতেই পারো, কিন্তু এটাই সত্য। বিশ্বাস না হলে যারা একটু মোটা, চিকন, কালো কিংবা বেটে তাদেরকে জিজ্ঞাসা করো এই সোসাইটি ছোট থেকে তাদেরকে কত কথা শুনিয়েছে বা কোন নজরে দেখেছে। তাই নিজেকে একটি পারফেক্ট বডি শেপ দাও, অটোমেটিক্যালি তোমার সম্মান বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, বি ফাইন্যান্সিয়ালি স্ট্রং। এই পৃথিবীর মানুষ তোমাকে কেবল দুইটি জিনিসের ভিত্তিতে মূল্যায়ন করবে, প্রথম তোমার টাকা আর দ্বিতীয় তোমার চেহারা। আর এই কথাটি তুমি আজ অথবা কাল অবশ্যই বুঝতে পারবে। যদি তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্রং হও তবে তুমি তোমার লাইফের লিডার নিজেই হতে পারবে, নিজের ডিসিশনগুলো নিজেই নিতে পারবে। তোমাকে কখনোই একটি বয়ের মতো কিছু করতে কারো পারমিশন বা অ্যাপ্রুভালের প্রয়োজন পড়বে না। কেবল ফাইন্যান্সিয়ালি স্ট্রং ম্যানই তার জীবনের কন্ট্রোল এবং ফ্রিডমকে তার নিজের হাতে রাখতে পারে। তো এই ছিল কিছু এমন কোয়ালিটি যা তোমাকে বয় থেকে মেলে ট্রান্সফর্ম করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।